আপনারা এখন সঙ্গে আছেন গল্প ফ্রম বিডি। লোম রহস্যকর আরো একটি কাহিনী নিয়ে চলে এসেছি আপনাদের সাথে যুক্ত হতে। চলুন শুরু করা যাক। ১৯৬২ সাল। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং গুজব ছড়িয়ে পড়ে যে সোভিয়েতরা শিগগিরই পারমাণবিক বোমা ফেলবে। এতে আমেরিকান জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিজের বাড়ির পেছনের উঠোনে বোমা থেকে বাঁচার জন্য আশ্রয়কেন্দ্র বানানো শুরু করে। ডাক্তার ক্যালভিন নিজের বাংকারটি বানাতে খুব পরিশ্রম করেন এবং সেখানে বহু বছরের জন্য পর্যাপ্ত রসদ জমা করেন। একদিন ক্যালভিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী হেলেন তাদের বাড়ির একটি পার্টির আয়োজন করেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তখন টিভিতে প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটি সম্প্রচার দেখা যায়, যেখানে তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি গোপন অভিযানের কথা বলেন। বিস্তারিত কিছু বলা না হলেও ক্যালভিন আতঙ্কিত হয়ে পড়েন এবং ভাবেন যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তিনি দ্রুত সব অতিথিকে বের করে দেন এবং জোর করে স্ত্রী হেলেনকে বাংকারে নিয়ে যান। ঠিক সেই মুহূর্তে একটি বিমান শহরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পাইলট কিছুই করতে পারেন না এবং বিমানটি সোজা ক্যালভিনের বাড়ির উপর ভেঙে পড়ে। সম্পূর্ণভাবে বাড়িটি ধ্বংস হয়ে যায়। বাংকারের ভিতরে ক্যালভিন প্রচণ্ড শব্দ ও কাঁপুনি অনুভব করেন এবং ধরে নেন যে সত্যি পারমাণবিক যুদ্ধ শুরু হয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ দরজা সিল করে দেন এবং হেলেনকে জানান যে এটি এখন ম্যানুয়ালি খোলা যাবে না। দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলবে ৩৫ বছর পরে, যখন পারমাণবিক কণাগুলো বাতাসে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। বিমান দুর্ঘটনার পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসে এবং ধ্বংসস্তূপে কোনো জীবিত চিহ্ন না পেয়ে ধরেই নেন ক্যালভিন এবং হেলেন ওই দুর্ঘটনায় মারা গেছেন। দিন পেরিয়ে যেতে থাকে এবং বাংকারের মধ্যে ক্যালভিন স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকেন, কিন্তু হেলেন ধীরে ধীরে এই বন্দি জীবনে হাঁপিয়ে উঠতে থাকেন। একদিন হেলেনের প্রসব বেদনা শুরু হয় এবং ক্যালভিনের সাহায্যে সে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় অ্যাডাম। বছর গড়িয়ে যায় আর ছোট্ট অ্যাডাম ধীরে ধীরে একজন মেধাবী ও চটপটে ছেলেতে পরিণত হয়। ক্যালভিন তাকে স্কুলের সব বিষয় শেখান, এমনকি আরও অতিরিক্ত কিছু বিষয় যেমন বক্সিং, ফ্রেঞ্চ ও ল্যাটিন ভাষা এবং স্টক মার্কেটের কাজও তাকে শেখানো হয়। ক্যালভিনের আশা একদিন অ্যাডাম দেশকে পুনরায় গৌরবময় করে তুলবে। অন্যদিকে হেলেন অ্যাডামকে ঘরের কাজ শেখান এবং কিভাবে নাচতে হয় তাও শেখান। ক্যালভিন তাকে নিজের সংগ্রহ করা বেসবল কার্ডগুলো উপহার দেন এবং খেলার নিয়ম বোঝাতে চেষ্টা করেন, যদিও অ্যাডামের পক্ষে এত মানুষের কল্পনা করাটাই কঠিন ছিল। দুজন বাবা মাই অ্যাডামকে খুব ভদ্রতা ও শালীনতার সাথে বড় করে তোলেন। তারা কখনো তার সামনে খারাপ ভাষা ব্যবহার করেন না। ধীরে ধীরে তারা এমন একটি জীবনযাপন পদ্ধতি তৈরি করেন, যেখানে তারা দিনে দিনে সাজানো মতো দোকানে কেনাকাটা করেন, পানির ট্যাঙ্কে মাছ, গাছপালা পরিচর্যা করা এবং অ্যাডামের জন্য একটি আলাদা ঘরও তৈরি করেন। তাদের বাংকারে একটি বিশ্রাম কক্ষও আছে, যেখানে তারা বই পড়েন, খেলাধুলা করেন এবং আরাম করেন। তাদের মাথার উপরের জায়গাটা, যেখানে একসময় ক্যালভিনের বাড়ি ছিল, সময়ের সঙ্গে নানা ব্যবসায়িক স্থানের রূপ নেয়। প্রথমে সেটা হয় একটি ডিনার, পরে একটি পিজ্জারিয়া, আর শেষে একটা নাইট ক্লাব। ১৯৯৫ সাল। অ্যাডামের বয়স প্রায় ৩৩। তার জন্মদিনে সে তার বাবা-মার হাতের তৈরি উপহার পায়। কেকের মোমবাতি নিভিয়ে সে প্রার্থনা করে যেন কোনো একদিন তার সঠিক জীবনসঙ্গী খুঁজে পায়। হেলেন বলেন আর মাত্র ২ বছর বাকি। আর ক্যালভিন বলেন তিনি এই জায়গাকে মিস করবেন। এই কথা শুনে হেলেন আর ধরে রাখতে পারে না। অন্য ঘরে গিয়ে চিৎকার করে রাগ প্রকাশ করেন। সাল ১৯৯৭। ৩৫ বছর পূর্ণ হয় এবং বাংকারের স্বয়ংক্রিয় দরজা নিজে থেকেই খুলে যায়। পরিবারটি আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তবে ক্যালভিন বলেন প্রথমে তিনি একা বাহিরে গিয়ে পরীক্ষা করবেন সবকিছু নিরাপদ কিনা। তিনি একটি রেডিয়েশন স্যুট পরে এলিভেটরে ওঠেন এবং উপরে উঠে আসেন, যেখানে তিনি নিজেকে একটি পূর্ণ পরিত্যক্ত ভবনের ভিতরে খুঁজে পান, যেটি এখন কিছু মাতাল ভবঘুরেদের আশ্রয়স্থল। মিল্কার নামে একজন ভবঘুরে ক্যালভিনকে রেডিয়েশন শুটে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায়। এরপর ক্যালভিন বাইরে বেরিয়ে যান এবং বাইরের জগতে হঠাৎ বদলে যাওয়া পরিবেশ দেখে স্তম্ভিত হয়ে পড়েন।
এখানে গায়ে গায়ে গ্রাফিতে আঁকা মানুষের খেলনার মতো বন্দুক ব্যবহার করছে। প্রাপ্তবয়স্কদের দোকান ভর্তি অশালীন পণ্য, আর আশেপাশে ঘুরছে অদ্ভুত চেহারার মানুষ, যাদের ভাষাও তার কাছে বোঝার বাইরে। এই দৃশ্য দেখে আতঙ্কিত ক্যালভিন দৌড়ে ফিরে আসে হেলেন এবং অ্যাডামকে জানান, যদিও বাতাসে এখন শ্বাস নেওয়া যায়, তবুও আশেপাশের এলাকা এখনো এক পরমাণু পরবর্তী ভয়াবহ বুনো দুনিয়া। তিনি সিদ্ধান্ত নেন তারা এখনো বাংকারেই থাকবেন। একথা শুনে হেলেন অবশেষে নিজেকে সামলাতে পারেন না। তিনি চিৎকার করে বলেন, তিনি এই বন্দিদশা আর সহ্য করতে পারছেন না। আর অ্যাডামের প্রকৃতির সংস্পর্শে আসা কতটা জরুরি সেটা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ক্যালভিন তার সিদ্ধান্তে অনড় থাকেন। এই ঝগড়ার মাঝেই ক্যালভিন হার্ট অ্যাটাক করেন। ক্যালভিন অসুস্থ হয়ে পড়ায় এবং বাংকারের রসদ প্রায় শেষ হয়ে যাওয়ায় হেলেন অ্যাডামকে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন, খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য, অন্তত আরও কয়েক বছরের জন্য। তিনি অ্যাডামকে কিছু নগদ টাকা ও একটি শপিং লিস্ট দেন এবং হলিডে ইন নামক একটি হোটেলে থাকতে বলেন। হেলেন আরও বলেন, বাইরে এমন কোনো মেয়ের দিকে নজর রাখতে যিনি মিউট্যান্ট নন, অর্থাৎ স্বাভাবিক। অ্যাডাম বের হওয়ার আগে ক্যালভিন তাকে সাবধান করে বলেন যেন প্রাপ্তবয়স্ক ভিডিও স্টোরে না যায়, কারণ সেখানে বিপজ্জনক রেডিয়েশন আছে। অ্যাডাম বাইরে যাওয়ার সময় দেখে যে মেলকার এই এলিভেটরের চারপাশে একটি ধর্মীয় মন্দির গড়ে তুলেছে এবং ক্যালভিনের পরিবারকে পবিত্র দেবতা হিসাবে পূজা করছে। অ্যাডাম যখন বাইরে পা রাখে সে দারুণ খুশি হয়। প্রথমবারের মতো সে আকাশ, গাছপালা, উঁচু নিচু ভবন এবং মানুষ দেখতে পায়। সে প্রত্যেক পথচারীকে হ্যালো বলে শুভেচ্ছা জানায়। এক কৃষ্ণাঙ্গ মহিলা দেখে অত্যন্ত উত্তেজনায় সে ভুলক্রমে এমন একটি শব্দ বলে ফেলে যা আজকের দিনে বর্ণবাদের দৃষ্টিকোণ। লোকেরা তাকে অদ্ভুত ভাবতে শুরু করে। প্রাপ্তবয়স্কদের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে নাক চেপে ধরে এবং অন্যদের সতর্ক করে দেয় যেন ওখানে না যায়। এরপর সে বাসে ওঠে এবং গাড়ি চলতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়ে। সে বাস যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার ব্যবহৃত পুরনো শব্দভাণ্ডার কারো বোধগম্য হয় না। ফলে সবাই ভাবে সে পাগল বা ভিন্ন গ্রহের কেউ। বাসে চড়ে অ্যাডাম অবশেষে একটি মুদি দোকানে পৌঁছে যায়, যেখানে সে মায়ের শপিং লিস্ট অনুযায়ী সব জিনিস সংগ্রহ করতে শুরু করে দেয়। দোকানের কসাই তাকে বলেন যদি সে বড় অর্ডার দেয় তাহলে সেগুলো বাড়িতে পৌঁছে দেওয়া হবে। একথা শুনে অ্যাডাম হঠাৎই বুঝতে পারে সে তো জানেই না কিভাবে তার বাংকারে ফিরে যেতে হবে। আতঙ্কিত হয়ে সে দোকান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে এবং সারা দিন ধরে বিভিন্ন বাসে চড়ে বাংকার খুঁজে ফেরে, কিন্তু সফল হয় না। এদিকে তার কাছে থাকা টাকাও শেষ হয়ে আসছিল। তাই সে এক হবি শপে যায় এবং বাবার জমানো প্রাচীন বেসবল কার্ড বিক্রি করতে। দোকানের মালিক কার্ডগুলোর প্রকৃত মূল্য বুঝেও অ্যাডামকে ঠকাতে চায় এবং পুরো সেটের জন্য মাত্র $500 অফার করে। ঠিক তখনই দোকানের সহকারী ইভ হস্তক্ষেপ করে এবং বলে এই কার্ডগুলো আসলে প্রতিটি 4,000 থেকে $6,000 দামি। সে তার বসকে অপমান করে এবং সাথে সাথেই চাকরি ছেড়ে দেয়। এই ঘটনার পর অ্যাডাম ইভে খুবই মুগ্ধ হয় এবং তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। দোকান থেকে বেরিয়ে আসার পর অ্যাডাম ইভকে অনুরোধ করে যেন সে তাকে হলিডে ইন হোটেলে পৌঁছে দেয়। প্রথমে ইভ যেতে চায় না, কিন্তু অ্যাডাম যখন বলে যে সে তাকে দুটো বেসবল কার্ড দিয়ে পারিশ্রমিক দিবে, তখন ইভ রাজি হয়। গাড়িতে যাওয়ার সময় অ্যাডাম রেডিওতে শুধু পুরোনো দিনের গান চালাতে থাকে, যেটা ইভের কাছে অদ্ভুত লাগে। হোটেলে পৌঁছানোর পর ইভ চুপচাপ বসে যায়। অ্যাডাম তার রুমে ঢুকে জানালার পাশ থেকে 18তম তলার দৃশ্য দেখে, অবাক হয়ে যায় এবং টিভিতে রঙিন প্রোগ্রাম দেখে আনন্দিত হয়। সে সিদ্ধান্ত নেয় পরদিন খুব ভোরে সূর্যোদয় দেখবে। পরদিন সকালে ইভ আবার ফিরে আসে এবং অতিরিক্ত পারিশ্রমিক নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। সে কার্ডগুলো ফিরিয়ে দিতে চায়, কিন্তু অ্যাডাম তাকে থামিয়ে বলে, তুমি আমার সহকারী হও এবং আমাকে কেনাকাটায় সাহায্য করো, আমি তোমাকে টাকা দিব। ইভ রাজি হয় এবং তারা একসঙ্গে অনেক বছরের রসদ কেনার জন্য দোকানগুলোতে ঘুরতে থাকে এবং অনেকগুলো ট্রাক ভাড়া করে সবকিছু বাংকারে পাঠানোর ব্যবস্থা করে। অ্যাডাম তাকে জানায় সে একটা স্ত্রী খুঁজছে, যাকে নিয়ে সে বাংকারে থাকবে। একথা শুনে ইভ বেশ অবাক হয়। শপিং শেষে ইভ অ্যাডামকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে তার রুমমেট ট্রয় থাকে। ট্রয় প্রযুক্তি দেখে অবাক হওয়া অ্যাডামকে নানা প্রশ্ন করতে থাকে। অ্যাডাম মিথ্যা বলে সে আলাস্কা থেকে এসেছে এবং একটি ব্যবসায়িক সফরে রয়েছে।
এদিকে হেলেন বাংকারে খুব কৌতূহলী হয়ে পড়ে এবং এলিভেটরে উঠে বাইরে যায়। কিন্তু উপরে উঠে সে দেখে মেলগার্ড এবং তার দল এরকমের ভক্তর মতো আচরণ করছে, যা দেখে হেলেন ভয় পেয়ে আবার নিচে ফিরে যায়। পরদিন ট্রয় সিদ্ধান্ত নেন অ্যাডামকে একটি ফ্যাশন মেকওভার দিতে হবে। তিনি অ্যাডামের জন্য একগুচ্ছ নতুন জামাকাপড় কিনে দেন, যেগুলো তাকে আরো আকর্ষণীয় করে তোলে। এর পরের দিনগুলোতে ইভ ও ট্রয় অ্যাডামকে নানা নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। মডার্ন মিউজিকে, নাচ, স্কেটবোর্ডিং এবং সাগর দেখা। সাগর দেখে অ্যাডাম এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে জামাকাপড় পরেই পানিতে ঝাঁপ দেয়। সে একটি বেসবল খেলা দেখে এবং বুঝতে পারে তার বাবা কেন এটা এত ভালোবাসতেন। একদিন বৃষ্টি শুরু হলো। অ্যাডাম বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকে মুগ্ধ হয়ে। ইভ এসে দেখে আর অ্যাডাম তাকে জড়িয়ে ধরে বলে তার বাবা একে অলৌকিক ঘটনা বলতেন। সন্ধ্যায় তারা একসঙ্গে একটি পুরানো দিনের সুইং ক্লাবে যায় এবং ইভ ও ট্রয় অ্যাডামকে বলে যে যেন নিজের মতো আচরণ করে, যাতে সে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পায়। ক্লাবে ঢোকার পর অ্যাডামের মার্জিত আচরণ, ভদ্র ব্যবহার ও আকর্ষণীয় চেহারায় মেয়েরা সহজেই তার প্রতি আকৃষ্ট হয়। ইভের এক প্রতিদ্বন্দ্বী মেয়েটি অ্যাডামের মনোযোগ কাড়ে এবং তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশতে শুরু করে, যা দেখে ইভ ভীষণ ঈর্ষান্বিত হয়। সে অ্যাডামকে একপাশে নিয়ে গিয়ে বলে তার এমন একজন স্ত্রী দরকার যিনি সত্যিকারের মিষ্টি মনের মানুষ, কোনো সস্তা মেয়ে নয়। এরপর অ্যাডাম অন্য একটি মেয়েকে নাচতে আমন্ত্রণ জানায় আর তারা মিলে ড্যান্স ফ্লোর কাঁপিয়ে দেয়। সবাই তাদের নাচ দেখে অনুভূত। ইফতার নিজের ঈর্ষা চাপা দিতে চেষ্টা করে এবং তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে অ্যাডামকে নিয়ে মজা করে এবং তাকে মারামারিতে পরিচিত করে। অ্যাডাম তখন তার শেখা বক্সিং কৌশল ব্যবহার করে তাকে সহজেই ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এই ঘটনাগুলো দেখে ইভ বিরক্ত হয়ে ক্লাব ছেড়ে একা বাড়ি ফিরে যায়। পরের দিন ট্রয় ইভকে জানায় সে অ্যাডাম ক্লাব থেকে তার প্রতিদ্বন্দ্বী মেয়ের সঙ্গে বেরিয়ে গেছে। ইভ তখন বুঝতে পারে যে সে অ্যাডামকে ভালোবাসে এবং তাকে খুঁজতে ছুটে যায়। গাড়িতে ওঠার আগে কেউ জানালার চাপড়ায়, এতে ভয়ে পড়ে সে নিজে পড়ে যায়। কিন্তু তখন দেখা যায় জানালায় দাঁড়িয়ে আছে অ্যাডাম। সে ইভকে ভিতরে নিয়ে যায়, তার ছোটখাটো আঘাতের যত্ন নেয় এবং বলে যে সে যেন অন্য মেয়েদের প্রত্যাখ্যান করেছে, কারণ তার মাথায় শুধু ইভের কথাই ঘুরছিল। অ্যাডাম তখন তার মনের কথা খুলে বলে সে ইভকে ভালোবাসে এবং তাকে চুম্বন করে। তাদের ভালোবাসা এক নতুন রূপ নেয়। এরপর অ্যাডাম সিদ্ধান্ত নেয় সময় এসেছে ইভকে তার সত্যিকারের পরিচয় ও তার পরিবারের কথা বলার। সে জানায় যে সে আসলে একটি বাংকারে বড় হয়েছে এবং চায় ইভ তার সঙ্গে বাংকারে থেকে জীবনযাপন করুক। এমনকি সে ইভকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করে। এই কথা শুনে ইভ মনে করে অ্যাডাম আসলে একজন পাগল, যে এতদিন ধরে নিজেকে ভালোভাবে গোপন রেখেছিল। তাই ইভ অ্যাডামকে তার ঘর থেকে বেরিয়ে দেয়। পরের দিন ট্রয় অ্যাডামকে শহরে ঘুরিয়ে দেখান এবং ড্রাইভিং শেখান। হঠাৎ অ্যাডামের চোখে পড়ে সেই পুরনো প্রাপ্তবয়স্ক ভিডিওর দোকানটি, যে রাস্তা ধরে এগিয়ে যায় এবং অবশেষে সে সেই ভবনটি খুঁজে পায় যার নিচে তাদের বাংকার ছিল। ততদিনে মেলকার্ড সেই এলিভেটরের চারপাশে এক ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে। অ্যাডাম দারুণ উত্তেজনায় ইভকে খবর দিতে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ইভ তার দুজন মনোরোগ বিশেষজ্ঞকে ডেকে এনেছে। প্রথমে অ্যাডাম সহযোগিতা করার ভান করে, কিন্তু একটি সুযোগ পেলেই সে দৌড়ে পালিয়ে যায়। একজন ডাক্তার তার পেছনে দৌড়ায়, অন্যজন পুলিশে ফোন করতে গিয়ে ইভ তাকে থামিয়ে দেয়, কারণ সে বুঝতে পারে সে যা করছে তা ভুল। ঠিক তখনই অ্যাডাম সেখানে এসে হোটেলের চাবি ইভের হাতে দিয়ে বলে যেন সে তার বিল পরিশোধ করে দেয় এবং সেখানে থাকা জিনিসপত্র দেখে। এরপর সে তার ভাড়া করা ট্রাকে পালিয়ে যায় এবং ভুল করে এক ডাক্তারের গাড়িকে ধাক্কা দেয়। ইভ ও ট্রয় হোটেল কক্ষে গিয়ে দেখতে পায় ঘরটি 60-এর দশকের জিনিসপত্রে ভর্তি এবং ক্যালভিনের যেসব স্টক সার্টিফিকেট ছিল তা আজকের দিনে কোটি টাকার সমান দামের। এইসব দেখে ইভ ও ট্রয় বুঝতে পারে অ্যাডাম সত্যি সত্যি বলেছিল সে পাগল নয়। অন্যদিকে অ্যাডাম তার বাংকারে ফিরে যায় এবং 2 সপ্তাহ পর মা-বাবাকে জড়িয়ে ধরে। সে জানায় বাইরের পৃথিবী কতটা সুন্দর এবং সে যা কিনেছে
তা মেলকার ও তার বন্ধুদের সাহায্যে বাংকারের নিচে পাঠানো হচ্ছে। অন্যদিকে ইভ তখন অ্যাডামকে খুঁজে পেতে ব্যাকুল। ট্রয় তাকে সেই প্রাপ্তবয়স্ক ভিডিও স্টোরে নিয়ে যায়, যেখানে তারা মেঝেতে উম পায়ের শব্দ তুলে দেখে বাঙ্কার আছে কিনা। কিন্তু সেখানে কিছুই পায় না। হতাশ হয়ে তারা বেরিয়ে আসতে চায়। ঠিক তখনই তারা দেখে অ্যাডাম পাশের বিল্ডিং এ ঢুকছে। ইভ সাথে সাথে দৌড়ে যায়, অ্যাডামকে জড়িয়ে ধরে। অ্যাডামও তাকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয় এবং ইভকে তার মা-বাবার সাথে দেখা করাতে নিয়ে যায়। ক্যালভিন ও হেলেন ইভকে খুবই পছন্দ করেন এবং সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খায়। খাবারের পর ক্যালভিন অ্যাডামকে পাখি ও মৌমাছি সম্পর্কে একটি বাবাসুলভ আলোচনা দেন। তবে নতুন করে জীবন শুরু করার আগে অ্যাডাম তার মা-বাবাকে অনুরোধ করে যেন তারা ২ মাস অপেক্ষা করে। নতুন ঘর এবং ধীরে ধীরে খাপ খাওয়ানো। পরবর্তী কয়েক সপ্তাহে অ্যাডাম ও ইভ ক্যালভিনের পুরানো স্টক বিক্রি করে, কোটি টাকা আয় করে এবং শহরের বাইরে একটি নতুন বাড়ি তৈরি করে, যেটি দেখতে অ্যাডামের আগের সেই বাড়ির মতোই। মেলকারও সাহায্য করে। সে তার মন্দির বন্ধ করে মদ ছেড়ে নতুন জীবন শুরু করে। যখন নতুন বাড়ি প্রস্তুত হয়, অ্যাডাম তার মা-বাবাকে সেখানে নিয়ে যায় এবং জানায় সে তা ধীরে ধীরে বাইরের পৃথিবীতে খাপ খাওয়াতে পারবেন, নিরাপদ পরিবেশে। এক সন্ধ্যায় যখন হেলেন ও ইভ একসঙ্গে রান্না করছিলেন, অ্যাডাম ক্যালভিনকে নিয়ে বসেন এবং সত্যি ঘটনা জানান। তিনি বলেন যে বোমা ক্যালভিন ভেবেছিলেন যেটা আসলে একটি বিমান দুর্ঘটনা ছিল এবং কোনো পারমাণবিক যুদ্ধ কখনোই হয়নি। এমনকি সোভিয়েত ইউনিয়ন অনেক আগেই ভেঙে গেছে। এই কথা শুনে ক্যালভিন বিশ্বাস করতে চান না এবং আবার বাংকার বানানোর পরিকল্পনা করতে শুরু করেন। কারণ তার অভ্যস্ত মন এখনো সেই ১৯৬২ সালের দুনিয়াতেই আটকে আছে। তবুও অ্যাডাম, ইভ, ক্যালভিন ও হেলেন সবাই মিলে নতুন জীবনের পথে যাত্রা করে। অজানা এক পৃথিবীর মধ্যে তারা এখন নতুনভাবে নিজেদের খুঁজে পেতে শুরু করে, যেখানে ভালোবাসা, পরিবর্তন, বিশ্বাস সবকিছু একত্রে গেঁথে রাখে। তো এই ছিল আমাদের আজকের গল্প। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু।